নমস্কার। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বল এলো, হও না যতই বড় আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেড়ে, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? 15টা বছর নবান্নে বসে রাজ্যপাঠ চালিয়ে গেলেন এবং রবি ঠাকুরের বিরাট স্বঘোষিত ভক্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া আমাদের মুখ্যমন্ত্রী এই কয়েকটা লাইনের তাৎপর্য আজ পর্যন্ত বুঝে উঠতে পারলেন না। নইলে আগামীকাল রাজ্য জুড়ে রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত যে আরও বহুবিধ প্রতিষ্ঠান আছে, সেখানে যে একদিনের প্রতীক ধর্মঘট ডাকা হয়েছে সেটাকে বানচাল করার জন্য ওই পরিচিত ডান্ডামারার রাস্তায় তিনি যেতেনই না। ভেবে দেখুন, একটা রাজ্য সরকারের, আমি নির্লজ্জতার কথা বাদই দিচ্ছি, লজ্জা এবং তৃণমূল সরকার এই দুটো সম্পর্ক যে অহীনকুলের সেটা আমরা আগেই জানি। আমি আজকে শুধু হৃদয়হীনতার কথা বলছি। এত দীর্ঘদিনের লড়াইয়ের পর রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের আদেশ পেলেন যে তাদের বকেয়া ডিএর 25% 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। অথচ এ ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করল না রাজ্য সরকার। উল্টে সুপ্রিম কোর্টে এবার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন তারা পেশ করেছে এবং তার মধ্যে তথ্যগত ভুল তো আছেই, যুক্তির ভিতরে আমি ঢুকছিই না। অ্যাডমিশন স্টেজেই এটা যে খারিজ হয়ে যাবে না সেই গ্যারান্টিও কেউ দিতে পারে না। কিন্তু সে কথা থাক, আমার বক্তব্য, আমার প্রাপ্য আপনি আমাকে বছরের পর বছর দেবেন না। দেশের সর্বোচ্চ আদালত আদেশ দিয়েছে আপনি আমার অন্তত 25% টাকা মিটিয়ে দিন, আপনি সেটাও দেবেন না। অথচ তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা যদি একদিনের প্রতীকী ধর্মঘট ডাকি, তাহলে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন করার হুঁশিয়ারি দেবেন এবং আপনার 15 বছরের জমানায় যে স্টর্ম আর্ম ট্যাকটিক্স দেখিয়ে সবাইকে পদোন্নত করে রাখার চেষ্টা করেছেন সেটাই চালিয়ে যাবেন। দেখুন আজকেই, এবং এটাও হচ্ছে একটা এই রাজ্য সরকারের টেমপ্লেট। আগামীকাল যে এই ধর্মঘট ডাকা হবে সেটা বহুদিন আগে থেকেই আমরা গোটা বাংলার লোক জানে। অথচ একেবারে শেষ মুহূর্তে আজকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তার নাম কি ঠিক পড়া যাচ্ছে না, তার সইটা এমনভাবে ওই ছোলার কলের মতো যে বুঝতেও পারছি না ভদ্রলোককে, তিনি একটা মেমোরান্ডাম জারি করে দিয়েছেন। আরে মেমোরান্ডাম জারি করা খুব সোজা, কিন্তু কোথাও তো একটা হৃদয়বত্তার জায়গা থাকবে যে আচ্ছা বাবা, আমরা সত্যিই তো দিতে পারছি না বা দিচ্ছি না, তার প্রতিবাদে যদি একদিন প্রতীকী একটা ধর্মঘট হয় তাতে তো মহাভারত কিছু অশুদ্ধ হচ্ছে না। আর তাছাড়া সামনে ভোটটা করবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরাই। আগামীকাল এই ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য আপনি যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন, তারা বুথে বসে তৃণমূলের হয়ে কাজ করবে, কথা মনে করা একেবারে অবিমৃষ্যকারিতার সামিল। অতএব একদিকে আপনি প্রাপ্য দিয়ে দেবেন না, উল্টো দিকে ধমক চমক দেখিয়ে সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষকদের নিবৃত্ত করার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত এই স্ট্রং আর্ম ট্যাকটিক্স সুপ্রিম কোর্টে যাবেন, একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে ভাববেন যে আপনি পার পেয়ে যাবেন। এতই সোজা যদি ধর্মের কল হতো না,
তাহলে আপনি আরও অনেক জিনিসের মতো এই ব্যাপারেও এর আগেই পার পেয়ে যেতেন। এবার আমি মেমোরান্ডামটা পড়ে শোনাচ্ছি। এটা এরকম মেমোরান্ডাম সাধারণত প্রত্যেক ক্ষেত্রেই দেওয়া হয় সম্ভবত, তবু আমি তার ল্যাঙ্গুয়েজ বলছি। ইন ভিউ অফ কল গিভেন বাই সাম অর্গানাইজেশনস ফর স্ট্রাইক on such and such date, it has been decided that all state government offices, including those provided with grants in aid by the state government, shall remain open as usual, and all the employees shall report for duty on that day. It has been decided that no casual leave or any other leave of absence, either in the first half or in the second half, or for the whole day, shall be granted to any employee on the above mentioned date. It is further notified that absence of employees on that day will be treated as dies non, and no salary will be admissible unless such absence is covered by any of the following. অর্থাৎ যদি এমপ্লয়ি হসপিটালাইজ থাকেন, যদি তার পরিবারে কোনো বড় ধরনের শোকের ঘটনা ঘটে এবং সত্যিই তিনি খুব গুরুতর অসুস্থ থাকেন এবং এমন দেখা যায় যে তিনি 12 তারিখের আগে থেকেই ছুটিতে আছেন, কিংবা যেসব কর্মচারীরা এই চাইল্ড কেয়ার লিভে আছেন তাদেরকে এই ছাড় দেওয়া যেতে পারে। বাকি সকলের ক্ষেত্রে যে যার জায়গায় বিভাগীয় প্রধান একটা শোকজ নোটিশ দেবেন এবং সেই শোকজ নোটিশের জবাব স্যাটিসফ্যাক্টরি না হলে 30 মার্চের মধ্যে সমস্ত রিপোর্ট এই নবান্নে পৌঁছতে হবে এবং প্রত্যেকের বেতন, একদিনের বেতন কাটা যাবে। প্রথম কথা, আমি একটু আগেই এই যে ধর্মঘটের উদ্যোক্তাদের মধ্যে অগ্রগণ্য ভাস্কর ঘোষকে টেলিফোন করেছিলেন। তিনি খুব প্রত্যয়ের সঙ্গে আমাকে জানালেন যে 2023 সালের কোনো এক মার্চ মাসের কোনো তারিখে এর আগে একটা সর্বাত্মক ধর্মঘট পালন করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং তার দাবি তার আগে অর্ধ শতাব্দীতে কখনো এত সফল কোনো ধর্মঘট তারা দেখেননি। তারা আশা করছেন আগামীকালের ধর্মঘট সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে। তারা সর্বত্র পিকেটিং করবেন, সমস্ত সরকারি অফিসের সামনে মিটিং মিছিল করবেন এবং শান্তিপূর্ণ উপায়ে যা যা করা সম্ভব তারা তাই করবেন, এবং বিকেলে একটা সাংবাদিক বৈঠক করবেন আর অবস্থা বুঝে ব্যবস্থা। আমার বক্তব্য হচ্ছে যে এখনো যদি মুখ্যমন্ত্রী বুঝে না থাকেন যে ডান্ডা মেরে লোককে ঠান্ডা করার দিন শেষ হয়ে গেছে, তাহলে আমি বলবো যে তিনি তার যে স্বাভাবিক রাজনৈতিক বোধ বুদ্ধি ছিল বলে আমরা জানতাম সেটাও খুইয়ে বসেছে। তিনি এখনও মনে করছেন যে তার পায়ের তলার মাটি খুব শক্ত, যেমন শক্ত 2011 সালে ছিল, আজকেও সেই রকমই শক্ত হয়ে আছে, এবং তিনি ভাবছেন যে যে জিনিসটা 2011 থেকে 22, 23, 24 পর্যন্ত মানুষ মুখ বুজে সহ্য করত, সেটা এখনো সহ্য করবে। মুখ্যমন্ত্রী ভুলে গেছেন মানুষকে আপনি দাবিয়ে রাখতে পারেন, কিন্তু ন্যায্য অধিকার থেকে একদল মানুষ যদি ক্রমাগত বঞ্চিত হতে থাকে এবং দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরেও বঞ্চিত হতে থাকে, তাহলে তাদের মধ্যেও একটা প্রত্যয়ের জন্ম নেয়, যে প্রত্যয় শাসকের পক্ষে খুব বিপজ্জনক। যে প্রত্যয় ভোটের দিন শাসকের পায়ের তলার যেটুকু মাটি অবশিষ্ট আছে সেটা কেড়ে নিতে পারবে। সবচেয়ে ঠিক উপায় হতো যদি রাজ্য সরকার এই ধর্মঘটটাকে
সম্পূর্ণ অবজ্ঞা করতেন। অর্থাৎ ধর্মঘট যে হচ্ছে সেটাকে তারা কোনো রকম ইয়ের মধ্যেই নিতেন না, অর্থাৎ কগনিজেন্সই নিতেন না। তা না করে ওই ডান্ডা মেরে ঠান্ডা করার নীতি নিতে গিয়ে আগামীকাল ভাস্কর ঘোষের দাবি অনুযায়ী যদি সত্যি সর্বাত্মক ধর্মঘটটা হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? আপনি বলেছেন অ্যাটেন্ডেন্স সবাইকে দিতে হবে। এদের মধ্যে একটা শ্রেণী যারা ভীতু সম্প্রদায়ের এবং যারা এই সরকারের কর্তাভাজা, অর্থাৎ ওই একটা হঠাৎ গজিয়ে ওঠা ফেডারেশন এবং তার নেতৃত্বে থাকা একজন ওড়িয়া, এরা যে সরকারি কাজকর্ম করবে এতে কোনো সন্দেহ নেই। আর এদের বাইরে যারা একেবারেই কাপুরুষ, মেরুদণ্ডহীন, ভীতু সম্প্রদায়ের লোক, তারাও অফিসে যাবে, কিন্তু একটা বড় অংশ অফিসে যাবে না, কর্মস্থলে যোগ দেবে না, এবং যদি বা যোগ দেয় তারা সারাটা দিন পেন ডাউন করবে। সরকারি আদেশে বলা আছে যে উপস্থিত থাকতে হবে। সরকারি আদেশে এই কথা বলা নেই যে উপস্থিত থেকে তার সেদিনের যে কাজকর্ম সেটা নির্বাহ করতে হবে। অতএব লিগালি একটা লুফোল এই বিজ্ঞপ্তির মধ্যেও রয়ে গেছে। আমি অফিসে যেতে পারি, গিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করে আমার বিভাগীয় প্রধানকে বলতে পারি যে আমার তো কাজ হয়ে গেছে, এবার আমি এখানে চুপ করে বসে থাকবো, খবরের কাগজ পড়বো, ইউটিউব দেখব, সিনেমা দেখব, আর কিচ্ছু করব না, কোনো কাজ করব না। তিনি কি করবেন? তিনি কার্যত কোনো কাজই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, কেননা অ্যাটেন্ডেন্স হ্যাজ বিন মার্কড। এর বাইরে তো আর কিছু তারা করতে পারবেন না। যিনি বলছেন যে all heads of states etc. issue show cause notice concerned who will remain absent and asking him or her to explain why action would not be taken against him. এবং তার উপরে প্রথম দিকে যেটা বলেছেন সেটা হলো যে all state government offices including those provided etc. etc. will remain open as usual and employees shall report for duty on that day. But what reporting for duty means, as it is সরকারি দপ্তরে কত কাজ হয় তা আমরা সকলেই জানি। কয়েকটি বিশেষ বিভাগ ছাড়া ওই গয়ঙ্গচ্ছ ভাব সরকারি দপ্তরে এখনো চলছে। সারা সরকার যতদিন থাকবে, সে যেই পরিচালনা করুক, সেটা চলতেই থাকবে। আর মানুষের একটা ধর্মঘট করার অধিকার যে কতখানি লেজিটিমেট সেটা অস্বীকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। এটা দেখলে সত্যিই খুব খারাপ লাগে। এবং এই রাজ্য সরকারি কর্মচারীরা যারা কোনো না কোনোভাবে এই ধর্মঘটকে সফল করবেন, হয় অফিসে না গিয়ে, নয় অফিসে গিয়ে পেন ডাউন করে, তারা এর মধ্যে কিন্তু শুধু যে কোনো তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক ব্যক্তিরাই আছেন তা নয়। বস্তুত এই যে যৌথ সংগ্রামী মঞ্চ, যাদের নেতৃত্বে এই অভিযানটা বছরের পর বছর ধরে চলছে, তাদের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে সেইভাবে কোনো দলীয় রাজনীতির যোগাযোগই নেই। অতএব এটা বিজেপির প্রভাবান্বিত দল, বা এটা কংগ্রেস করিয়েছে, বা এটা সিপিএম করিয়েছে, এইসব কথা আগামীকাল টিএমসির পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হতে পারে, কিন্তু সেগুলি ছেঁদো যুক্তি ছাড়া আর কিছুই হবে না। এরপরে আসা যাক যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। দেখুন, লম্বা চওড়া একটা অ্যাপ্লিকেশন, তার বিশদে আমি এখনই যাচ্ছি না।
কেননা যখন সময় আসবে তখন যাব। এই খবরটা ইতিমধ্যেই সমস্ত মিডিয়ায় প্রকাশিত হয়ে গেছে যে রাজ্য সরকার এটা ইমপ্লিমেন্ট করার জন্য 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। প্রথম কথা, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় থাকবে কিনা সেটাই আজকে একটা মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রায় তার যা উদ্দেশ্য ছিল সেটা সিদ্ধ করে ফেলেছেন। আগামী কয়েকদিনের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়ে গেলে একবার তার গভর্নমেন্ট লেমডাক হয়ে যাবে। সুতরাং তখন ভোটের ফলাফল সরকার গঠন না হওয়া পর্যন্ত একটা লেমডাক গভর্নমেন্ট এই ধরনের একটা গুরুতর বিষয়ে সিদ্ধান্ত নেবে না, এটা তো জানাই ছিল। তাহলে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করার প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা হচ্ছে যতদিন পর্যন্ত পারো, যেভাবে পারো, সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তকে বিলম্বিত করে যাও। ঠিক একই কৌশল আমরা অন্যান্য মামলার ক্ষেত্রেও দেখেছি। বিশেষ করে এসএসসি মামলায় কিভাবে রাজ্য সরকার এবং বিবিধ শিক্ষা সংসদ এটাকে বিলম্বিত করার একটার পর একটা রিভিউ পিটিশন, অমুক পিটিশন, তমুক পিটিশন করে চেষ্টা করেছিলেন, তাও সফল হননি। কিন্তু কৌশলটা থেকে তারা সরে যাবেন না। এখন প্রশ্ন হলো, যেহেতু দুধে লয়াররা রাজ্য সরকারের হয়ে ব্রিফ নিয়ে বসে আছেন কোটি কোটি টাকার বিনিময়ে, তারা যে কোনো অ্যাপ্লিকেশনই করুন না কেন সেটা আপাত দৃষ্টিতে পড়লে একরকম মনে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটার পিছনে যুক্তি কি আছে। যুক্তি হিসেবে কতগুলো অত্যন্ত টেকনিক্যাল জিনিস বলা আছে, যার মধ্যে একটা হলো যে সমস্ত এই যে পিরিয়ডের মধ্যে 2008 থেকে কত তারিখ পর্যন্ত তার যার 25% দিতে বলা হয়েছে, রাজ্য সরকার বারবার এই মনিটরিং কমিটি যেটা ইন্দু মালহোত্রার নেতৃত্বে তৈরি হয়েছে তাকে বলেছে যে আমাদের 2016 থেকে ডিজিটাইজ রোল আছে, তার আগে সব ম্যানুয়াল। এখন এই মনিটরিং কমিটি তারা তো সরকারের দেওয়া তথ্যের উপরেই নির্ভর করেছেন। এই মনিটরিং কমিটিতে 3 জন বিচারক আছেন, সবাই প্রাক্তন বিচারপতি। একজন ইন্দু মালহোত্রার নেতৃত্বে, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, আর রয়েছেন নন্দিনী চক্রবর্তী, যিনি রাজনন্দিনী হিসেবে তার নাম এফিডেভিট করে বদল করে নিতে পারেন। সেখানে যাদের লড়াই, অর্থাৎ এমপ্লয়িজ ইউনিয়নগুলোর এবং সংগ্রামী যৌথ মঞ্চ, যারা এই আন্দোলনটা করে সুপ্রিম কোর্টে মামলা করে জিতেছে, তাদের কোনো প্রতিনিধিই নেই। ফলত রাজ্য সরকার একতরফাভাবে যত রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া সম্ভব এই কমিটির কাছে সেগুলোই দিয়েছে। যেমন ধরুন, রাজ্য সরকার বলেছে যে তাদের মোট কর্মচারীর সংখ্যা নাকি 3 লক্ষ প্লাস। ফ্যাক্ট হলো মোট কর্মচারীর সংখ্যা 10 লক্ষ প্লাস। তার মানে কি করেছে? এই 3 লক্ষ ফিগারটা তারা কোথা থেকে পেল? এই 3 লক্ষ দেখিয়ে তারা কি প্রমাণ করতে চাইছে? যে বাকি 7 লাখ যারা গভর্নমেন্ট এইডেড স্কুলে পড়ায়, কলেজে পড়ায় এবং নানা ধরনের গভর্নমেন্ট এইডেড প্রতিষ্ঠানে চাকরি করে, তারা কেউ ডিএ পাওয়ার অধিকারী নয়? তাহলে তাই যদি হবে, তাহলে আগামীকাল বন্ধে আপনি কেন গভর্নমেন্ট এইডেড প্রতিষ্ঠানগুলোতেও ফতোয়া জারি করেছেন? হোয়াট রাইট হ্যাভ ইউ গট টু ইস্যু দিস কাইন্ড অফ এ ডাইরেক্টিভ ইফ they are not treated as government servants?
সুতরাং আপনারা আপনাদের ছলচাতুরির আশ্রয় নেওয়া ছাড়া আপনারা গত 15 বছরে যখনই সত্যের মুখোমুখি হয়েছেন আর কোনো কৌশল অবলম্বন করতে পারেননি। সে এসএসসি মামলা হোক, সে আরজিকর মামলা হোক, আবার সে ডিএ মামলাই বা হোক, এমনকি ওবিসি মামলাতেও। ফলত আপনারা ভাবছেন একটা মিসলিডিং তথ্য একতরফাভাবে মনিটরিং কমিটির কাছে উপস্থিত করলে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে না। আপনার জ্ঞাতসারের জন্য বলে রাখি যে এটা যে শুধু চ্যালেঞ্জ হবে তাই নয়, আমার নিজের বিশ্বাস এটা একেবারে থ্রেশহোল্ড স্টেজেই ডিসমিসড হয়ে যাওয়ার সম্ভাবনা যাতে না হয় সেই জন্যই রিভিউ পিটিশনের আদলে জিনিসটাকে পেশ না করে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন হিসেবে এটাকে সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে, সেটাও আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এই মামলার প্রেক্ষাপট, শুনানির ইতিবৃত্ত সব কিছু যদি মাথায় রাখা যায় তাহলে দুটো জিনিস পরিষ্কার। জাস্টিস লকুর এবং তার ব্রাদার জাজ এইসব ভক্কিবাজিতে আদৌ প্রভাবিত হবেন না। অতএব তা যদি হয় তাহলে এটা অ্যাডমিশন স্টেজেই খারিজ হয়ে যাবে। কিন্তু কবে এটা উঠবে, আদৌ উঠবে কিনা, অ্যাডমিশন স্টেজে যদি অ্যাডমিটেডও হয় তাহলেও শুনানি শুরু হতে অনেক সময় লাগবে। কেননা অ্যাডমিশন স্টেজ যদি অ্যালাউড হয় তখন সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করতে বলে সংশ্লিষ্ট সবাইকে। তখন এই যৌথ সংগ্রামী মঞ্চ তাদের উকিলের মাধ্যমে তাদের যে রিজয়েন্ডার অ্যাপ্লিকেশন সেটা জমা করবে, তারপর শুরু হবে শুনানি। ততদিনে তো লাঠিয়া গোল হয়ে যাবে, ততদিনে হয় রাজ্যে ভোট হবে, নয় রাষ্ট্রপতি শাসন এসে যাবে। আর তখন রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার জন্য কোনো উকিল খুঁজে পাওয়া যাবে তো? সুতরাং দেখুন, সব কিছুর আপনি একটা প্লাস্টিক বা একটা যাকে বলে রাবার কিছুক্ষণ অবধি টানতে পারেন, কিন্তু যদি বেশি রকম টানার চেষ্টা করেন তাহলে সেটা ছিঁড়ে যেতে বাধ্য। এটা আপনি কতটা অনুধাবন করতে পারছেন বলতে পারবো না। রাজ্যের মানুষ কিন্তু তলায় তলায় শুধু অনুধাবন করতে পারছে তাই নয়, এবং আপনাকে সবক শেখানোর জন্য মনে মনে একটা বড় অংশ প্রস্তুত হয়ে আছে। এই যে বেপরোয়া ব্যভিচারী সরকারি অর্থের অপব্যয় করে আপনারই কর্মচারীদের প্রাপ্য থেকে বঞ্চিত করার রাজনীতি, এইটা করার পরে আপনি কেন্দ্রের বিরুদ্ধে আপনাদের চুরি করা টাকা রিইম্বার্সড হচ্ছে না কেন, সেই বঞ্চনার কথা বলেন। আপনাদের কোনটা মুখ, কোনটা মুখোশ, কোনটা অন্য কিছু, এটা বোঝাই তো খুব কঠিন। সুতরাং আগে আপনি আচরি ধর্ম, তারপরে পরের শেখাতে যাবেন। প্রথম কথা, আমরা সবাই জানি যে কেন্দ্র কেন আপনাকে মানরেগাতে, গ্রাম সড়ক যোজনায় এবং অন্যান্য খাতে টাকা বন্ধ রেখেছে। আপনারা কথায় কথায় সুপ্রিম কোর্টে দৌড়ন, অথচ সেই প্রাপ্য আদায়ের জন্য আজ পর্যন্ত কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, সুব্রমণিয়াম, শ্যাম দিওয়ান এত বড় বড় উকিলকে তো প্রাত্যহিকভাবে নিয়োগ করেন। আর আপনাদের নাকি 1 লক্ষ কত কোটি টাকা বাকি আছে, সেই টাকাটা পাওয়ার জন্য কেন সুপ্রিম কোর্ট অবধি যান না? আপনারা জানেন, যাওয়া মানে হচ্ছে আত্মহনন। আপনারা জানেন, সুপ্রিম কোর্টে একবার গেলে প্রমাণিত হয়ে যাবে গরিবের জন্য বরাদ্দ হওয়া টাকা বছরের পর বছর আপনার দলের লোকজন
কিভাবে পকেটস্থ করেছে, কিভাবে গরিব মানুষদের কাছ থেকে টাকা অপহরণ করেছে এবং কিভাবে তাদের উপর অত্যাচার চালিয়েছে। সুতরাং যেখানে যাওয়ার কথা ছিল, অর্থাৎ যেই ইস্যুতে যাওয়ার কথা ছিল, কেননা এটা একটা কেন্দ্র রাজ্যের ব্যাপার, এর মীমাংসার জন্য সুপ্রিম কোর্টই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান, অথচ সেই কাজে আপনারা কখনো যাবেন না। আর সুপ্রিম কোর্ট একটা চূড়ান্ত রায়ে দিয়ে দেওয়ার কথা বলে দেওয়ার পরে সেটাকে বিলম্বিত করার জন্য আজকে মডিফিকেশন অ্যাপ্লিকেশন, কালকে রিভিউ পিটিশন, পরশুদিন যদি এর বিরুদ্ধে কেউ মাথা তোলার চেষ্টা করে তাহলে ডান্ডা দিয়ে তাকে ঠান্ডা করার কৌশল, এই খেলার দিন শেষ হয়ে গেছে। এইটুকু আপনাকে বলে আজকের মতো আমি শেষ করছি। নমস্কার।